হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 পেডাগজি অ্যাক্রস কারিকুলাম CC04 এর চ্যাপ্টার 1 ইতিমধ্যে চ্যাপ্টার 1 এর 10টি পর্ব আমরা আলোচনা করে ফেলেছি। আজকে আমরা 11 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আগের পর্বে আমরা প্রকল্প পদ্ধতি বলতে কি বুঝি এবং প্রকল্প পদ্ধতির লক্ষ্যগুলি সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা প্রকল্প পদ্ধতির প্রধান নীতিগুলি জানব। প্রকল্প পদ্ধতির প্রধান নীতিগুলি কি কি, প্রকল্প পদ্ধতির প্রধান নীতিগুলি সম্পর্কে আলোচনা করা। তো এটা আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নের প্রথম উত্তর। তো উত্তর হচ্ছে প্রকল্প পদ্ধতি প্রধান নীতিগুলি হলো: এক, উদ্দেশ্যমূলক নীতি। উদ্দেশ্যমূলক কাজ ব্যক্তির আগ্রহ সঞ্চারে সক্ষম, তাই প্রজেক্ট বা প্রকল্প এমন হবে যাতে শিক্ষার্থীর আগ্রহ সঞ্চারের সক্ষমতা থাকে, অর্থাৎ প্রজেক্টটির একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যহীন কাজ মানে কিছুই আমাদের জীবনে হাতে ধরা দেবে না, তাই উদ্দেশ্যহীন কাজকে ব্যর্থ সমতুল্য। নেক্সট হচ্ছে স্বতঃস্ফূর্ততার নীতি। কোন প্রজেক্ট গ্রহণ করা হবে তার সিদ্ধান্ত শিক্ষার্থীরাই নেয়, কিভাবে কাজ সম্পন্ন হবে তাও শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নেয়, ফলে এতে শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যায়। সক্রিয়তার নীতি। প্রকৃতিগতভাবে শিক্ষার্থীরা কিন্তু নিজেরা কাজ করতে চায়, তারা চুপ করে বসে থাকতে চায় না, তাই হাতে কলমে কাজে নিজস্ব সক্রিয়তা, কিছু ঘটনা ঘটলে বা নিজেরা সৃষ্টি করতে পারলে তারা আনন্দ পায়, নিজেদের কৌতূহল নিবারণের সুযোগ পায় এবং এটি প্রকল্প পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ দিক। সক্রিয়তার নীতি। নেক্সট হচ্ছে বাস্তবতার নীতি। প্রজেক্ট পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাস্তবতা। এই প্রজেক্ট এমনভাবে গ্রহণ করতে হবে যে বাস্তব জীবনের সঙ্গে তা যেন সম্পর্কযুক্ত হয় এবং বাস্তব সমস্যাকে প্রজেক্টের বিষয় হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। নেক্সট হচ্ছে সামাজিক অভিজ্ঞতার নীতি, অর্থাৎ প্রজেক্টে এমনভাবে একক বা এমনভাবে জিনিসটা সম্পন্ন করতে হবে যার ফলে সকলে মিলে একসাথে কাজের সহযোগিতা, চিন্তা, কর্ম, তথ্যের আদান প্রদানের মাধ্যমে সম্পূর্ণ প্রকল্পটি রূপ পায়। এতে শিক্ষার্থীদের সামাজিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে, অর্থাৎ অনেকে মিলে কাজ করছে, তাদের মন বুঝতে হবে, একে অপরের সাথে আলোচনা করতে হবে, সহযোগিতা করতে হবে, কর্ম করতে হবে একসাথে, তাহলে এটা সামাজিক হবে। নেক্সট হচ্ছে গণতান্ত্রিক মনোভাব গঠন। প্রজেক্ট পদ্ধতিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা অনুযায়ী সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের মধ্যে কাজটা ভাগ করে নেয়, তাই সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি প্রভৃতি ব্যক্তিক গুণগুলো বা গণতান্ত্রিক মনোভাবগুলো অনুশীলন ঘটে। পরের প্রশ্ন হচ্ছে প্রকল্প পদ্ধতির কয়েকটি স্তর ও কি কি। প্রকল্প পদ্ধতির মূলত 4টি স্তর লক্ষ্য করা যায়। এক হচ্ছে উদ্দেশ্য স্থাপন। এই স্তরে শিক্ষার্থীরা ঠিক করবে কেন তারা উক্ত সমস্যাটি গ্রহণ করেছে, এই সমস্যাটির মধ্যে দিয়ে তাদের কোন উদ্দেশ্য সমাধান হবে। শিক্ষার্থীরা নিজেরাও সমস্যা গ্রহণ করতে পারে এবং শিক্ষকের সাহায্য নিয়েও সমস্যা স্থির করতে পারে। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব তার উদ্দেশ্যটা আগে আমরা জানবো। তারপরে হচ্ছে পরিকল্পনা। উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা লাভের পর কিভাবে কি উপায়ে সমস্যার সমাধান করা যায় সেটিকে স্থির করতে হবে, যাকে আমরা বলি পরিকল্পনা। মূলত এই স্তরে স্থির করা হয় কিভাবে কাজটি সম্পন্ন হবে, কারা কোন কাজটা করবে ইত্যাদি। তারপরে 3 নম্বর স্তর হচ্ছে কর্ম সম্পাদন। এই স্তরে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজটিকে সম্পন্ন করা হয়। এখানে শিক্ষকের কাজ হয় ছাত্রদের কাজ দেখাশোনা করা, তাদের পরামর্শ দেওয়া, প্রয়োজনে সহযোগিতা করা, উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের কাজের ফলাফল ও বিবরণ লিপিবদ্ধ করা, তারা ঠিকভাবে করছে কিনা সেটা দেখা, এবং এখানে হচ্ছে কাজটা করা হয়। নেক্সট হচ্ছে লাস্ট পয়েন্ট, বিচারকরণ বা মূল্যায়ন। সমস্যা পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করার পর বিচার করা এবং মূল্যায়ন করা হয়। এখানে বিচার করা হয় যে সমস্যার সমাধান যথাযথ হয়েছে কিনা, যে উদ্দেশ্য নিয়ে সমস্যাটিকে গ্রহণ করা হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা, প্রত্যাশা অনুযায়ী ফল এসেছে কিনা, ত্রুটি রয়ে গেছে, সবকিছু বিচার করার পর সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরের প্রশ্ন হচ্ছে স্বাধীন পাঠ বলতে কি বুঝো। তো স্বাধীন পাঠ হচ্ছে কোনো একজন শ্রেণী শিক্ষকের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের স্বাধীন পাঠ। স্বাধীন পাঠ হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থী নিজের আগ্রহ ও ক্ষমতা অনুযায়ী পাঠ্যবস্তু নির্বাচন করে স্বাধীনভাবে শেখে। এই পদ্ধতিতে শিক্ষার্থীর স্বনির্ভরতা, আত্মবিশ্বাস ও সৃজনশীল হয়ে ওঠে। শিক্ষক এখানে সহায়কের ভূমিকা পালন করে। স্বাধীন পাঠ শিক্ষার্থীর আজীবন শিক্ষার ভিত্তি করে তোলে, অর্থাৎ প্রথমে শিক্ষক
একজন শিক্ষক সেখানে থাকবে এবং তিনি বলে দেবেন তাদেরকে কী করতে হবে। ধরো কোনো একটা পোর্শন আমরা বললাম যে এইটুকু অংশ তোমরা নিজেরা পড়ো এবং এইখান থেকে আমি প্রশ্ন করব। এটা এক ধরনের স্বাধীন পাঠ। এর মধ্যে দিয়ে কী হবে, তারা নিজেরা পড়বে, বোঝার চেষ্টা করবে, নিজেরাই বুঝে নিজেদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করবে, আত্মস্থ করার চেষ্টা করবে। এতে তাদের সৃজনশীল হয়ে উঠবে, মানে বিষয়টিকে নিজেরা পড়ে বোঝার ক্ষমতা করে উঠবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং শিক্ষক এখানে সহায়কের ভূমিকা পালন করবে এবং নিজে নিজে যখন তারা কাজটা করতে পারছে দেখবে তখন তারা আজীবন নিজে নিজেই পড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে স্বাধীন পাঠের প্রধান কৌশলগুলি কী? স্বাধীন পাঠের প্রধান কৌশলগুলি হলো প্রশ্ন দেওয়া, গৃহকাজ, রচনা, শিক্ষণ ক্রিয়ামূলক কাজ, শিক্ষণ কেন্দ্র, গবেষণামূলক কাজ, পছন্দভিত্তিক পাঠ নির্বাচন, নির্দিষ্ট সময়ের জন্য পাঠ, রিডিং ডায়েরি, সহপাঠী আলোচনা, প্রকল্পভিত্তিক পাঠ ও স্বমূল্যায়ন ইত্যাদি। এরপরে স্বাধীন পাঠের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। স্বাধীন পাঠের প্রধান উদ্দেশ্য হচ্ছে 1. শিক্ষার্থীর স্বনির্ভরতা গড়ে তোলা, সে যাতে নিজে নিজে পড়তে পারে সেটা গড়ে তোলা এবং শিক্ষার্থী যাতে নিজে বুঝতে পারে যে আমি আমারটা করতে পারি। পাঠের অভ্যাস তৈরি করা, সমালোচনামূলক চিন্তাশক্তি তৈরি করা, শেখার প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি করা, আজীবন শিক্ষার মানসিকতা তৈরি করা। নেক্সট হচ্ছে স্বাধীন পাঠের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য। স্বাধীন পাঠের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হলো 1. শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, নিজের গতিতে শিক্ষার্থীরা শেখে, আগ্রহভিত্তিক বিষয় নির্বাচন করে তারা পড়া করে, সেই সাথে শিক্ষক সহায়ক হিসাবে ভূমিকা পালন করে, পাঠ্য বিষয়ে বা পাঠ্য বইয়ের বাইরেও এখানে শেখার সুযোগ থাকে। এরপরে হচ্ছে স্বাধীন পাঠে শিক্ষকের ভূমিকা সম্পর্কে লেখো। স্বাধীন পাঠে শিক্ষকের ভূমিকা হলো সহায়ক হিসাবে কাজ করে। শিক্ষক সরাসরি পড়ান না বা ধরে ধরে বলেন না, বরং শিক্ষার্থীকে দিক নির্দেশনা দেন, তারা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে দেখেন এবং প্রয়োজনে তিনি সহায়তা করেন। নেক্সট হচ্ছে উপযুক্ত পাঠ্য সামগ্রী নির্বাচন ও সরবরাহ। শিক্ষার্থীদের বয়স, মানসিক স্তর ও আগ্রহ অনুযায়ী বই, গল্প, প্রবন্ধ নির্বাচন করে দেন। পাঠ্যের অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেন, নিয়মিত পড়তে আগ্রহী করে তোলার জন্য প্রশংসা ও উৎসাহ দেন। স্বাধীন পাঠের পরিবেশ তৈরি করে, শ্রেণীকক্ষে রিডিং কর্নার, লাইব্রেরির ব্যবহারের সুযোগ করে দেন। এতে তাদের স্বাধীন পাঠের পরিবেশ তৈরি হয় এবং পড়ার বিষয়টির প্রতি তাদের আগ্রহ জন্মায়। পর্যবেক্ষণ ও দিক নির্দেশনা প্রদান, শিক্ষার্থীদের পড়ার অগ্রগতি লক্ষ্য করেন এবং প্রয়োজনে পরামর্শ দেন। নেক্সট হচ্ছে প্রশ্ন ও আলোচনার উৎসাহিত করা, পাঠ শেষে আলোচনা ও প্রশ্নের মাধ্যমে গভীর চিন্তা বিকাশে সাহায্য করেন। মূল্যায়নে সহায়তা করা, রিডিং ডায়েরি, প্রেজেন্টেশন ও প্রকল্পের কাজের মাধ্যমে মূল্যায়ন করেন। এরপরে হচ্ছে স্বাধীন পাঠে শিক্ষার্থীদের প্রধান ভূমিকাগুলো আলোচনা করা। স্বাধীন পাঠে শিক্ষার্থীদের প্রধান ভূমিকা হল 1. নিজের আগ্রহ অনুযায়ী পাঠ নির্বাচন, শিক্ষার্থীরা নিজেরা কী পড়বে তার নির্বাচনের সুযোগ পায়। স্বনির্ভরভাবে পড়াশোনা করার সুযোগ পায়, মানে শিক্ষকের উপর সম্পূর্ণভাবে নির্ভর না করে কখন কি বলে দেবে তারপর তিনি নিজেই শেখার চেষ্টা করে। নিয়মিত পাঠের অভ্যাস বজায় রেখে নির্দিষ্ট সময়ে নিয়মিত পাঠ করে। নোট ও রিডিং ডায়েরি তৈরি করা, পড়ার বিষয়ে সারাংশ, নতুন শব্দ, মতামত লিখে রাখা, প্রশ্ন করা ও চিন্তা প্রকাশ, পাঠ্য বিষয় নিয়ে প্রশ্ন তোলে এবং নিজের মতামত প্রকাশ করে। সহপাঠীর সাথে আলোচনা করে, নিজের শেখা বিষয়টি অন্যদের সাথে ভাগ করে নেয়। স্বয়ং মূল্যায়ন, নিজেই বুঝতে পারে যে সে কতটা শিখছে এবং কোথায় অসুবিধা হচ্ছে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্বাধীন পাঠের প্রধান কয়েকটি উপকারিতা আলোচনা করো। স্বাধীন পাঠের উপকারিতা হলো 1. স্বনির্ভরতা বৃদ্ধি পায়, স্বাধীন শিক্ষার্থীরা নিজের দায়িত্ব নিজে নিতে শেখে, এতে শিক্ষার্থীর আত্মনির্ভরশীলতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। পাঠ্যাভ্যাস গড়ে ওঠে, নিজের পছন্দ অনুযায়ী পড়ার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পড়ার অভ্যাস তৈরি হয়, যা আজীবন শিক্ষাভিত্তিক গড়ে তোলে। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, নিজে নিজে শিখতে পারার অভিজ্ঞতা শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস জায়গা করে তোলে এবং নিজের সক্ষমতা সম্পর্কে সে সচেতন হয়। নেক্সট হচ্ছে সমালোচনামূলক চিন্তাশক্তির বিকাশ, পাঠ্য বিষয় বিশ্লেষণ, প্রশ্ন উত্তর তৈরি করা, মতামত প্রকাশ করা, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশক্তি গড়ে ওঠে এবং বিচারবোধ উন্নত হয়। ব্যক্তিগত আগ্রহ ও প্রতিভার বিকাশ ঘটে, স্বাধীন পাঠ শিক্ষার্থীদের নিজস্ব রুচি ও আগ্রহ অনুযায়ী শেখার সুযোগ দেয়, ফলে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটে তাদের মধ্যে। সেই সাথে হচ্ছে সৃজনশীলতা বৃদ্ধি পায়, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে কল্পনা শক্তি, সৃজনশীল চিন্তা শক্তি বিকাশ করে, তারা নিজেরাও লিখতে চায়, পড়তে চায়, অন্য কিছু নতুন কিছু করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে ভাষাগত দক্ষতার উন্নত হয়,
নিয়মিত পড়ার মাধ্যমে শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়, ফলে পাঠ বোঝার ক্ষমতা এবং ভাষা প্রকাশের ক্ষমতাও উন্নত হয়। নেক্সট হচ্ছে আজীবন শিক্ষার মানসিকতা গড়ে ওঠে। শিক্ষার্থীরা বুঝতে শিখে যে শেখা শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। তো সারা জীবন শিক্ষা গ্রহণ করা যায়। শিক্ষায় আনন্দ ও আগ্রহ পায়। স্বাধীনভাবে শেখার ফলে শিক্ষার্থীরা শিক্ষার বিষয়টিকে চাপের বদলে না দেখে আনন্দের সঙ্গে গ্রহণ করতে শেখে। তো লাস্ট পয়েন্ট হচ্ছে বাস্তব জীবনের সঙ্গে শিক্ষার সংযোগ ঘটে। শিক্ষার্থী পাঠের মাধ্যমে বাস্তব জীবনের সমস্যা, অভিজ্ঞতা ও পরিবেশের সঙ্গে শিক্ষার সম্পর্ক স্থাপন করতে পারে। এরপরে হচ্ছে স্বাধীন পাঠের কিছু অপকারিতা। অপকারিতা হলো দুর্বল শিক্ষার্থীরা এখানে পিছিয়ে পড়ে। সব শিক্ষার্থীরা সমানভাবে স্বনির্ভর নয়, ফলে তারা অনেক সময় সমস্যায় পড়তে পারে যদি সবটাই আমরা তাদের প্রতি ছেড়ে দিই। নেক্সট হচ্ছে ভুল ধারণা গড়ে ওঠার সম্ভব হয়। শিক্ষক যদি পর্যাপ্ত দিক নির্দেশনা না থাকে তাহলে কিন্তু সে ভুল বিষয়টিকে সঠিক মনে করতে পারে। শৃঙ্খলার অভাব দিতে পারে। সব শিক্ষার্থীরা যে স্বাধীন পাঠ বিষয়টিকে ব্যবহার করবে বা ভালোভাবে নেবে তা কিন্তু না, তারা উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। ওই সময়টিকে তারা পড়ার কাজে নাও লাগাতে পারে। সময়ের অপচয়ের সম্ভাবনা। অনেক সময় পাঠের পরিবর্তে অপ্রাসঙ্গিক কাজে তারা সময় ব্যয় করতে পারে। সমস্ত বিষয়ের জন্য কিন্তু উপযোগী নয়। কিছু জটিল কারিগরি বিষয় স্বাধীন পাঠের দ্বারা কিন্তু সবসময় শেখা সহজ হয় না। পর্যাপ্ত সম্পদের অভাব। গ্রাম বা পিছিয়ে পড়া এলাকায় বই ও প্রযুক্তির অভাবে সমস্যার সৃষ্টি হয় স্বাধীন পাঠে। নিয়মিত মূল্যায়ন কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের প্রকৃতির অগ্রগতি নির্ণয় করা সবসময় স্বাধীন পাঠের ক্ষেত্রে সহজ হয় না। ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অবশ্যই এর আগে যে আমরা 10টি পর্ব আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু দেখে নিন।